ব্যোমকেশ জামার বোতাম খুলিতে খুলিতে বলিল, মাত্র 2টি কাজ। স্টেশনে অনাদি সরকারের মেয়েকে দেখলুম, তাকে দেখবার জন্যই সেখানে লুকিয়ে বসেছিলুম। তারপর রেজিস্ট্রি অফিসে গিয়ে কয়েকটি দলিলের সন্ধান করলুম। তাইতেই এত দেরি হলো? হ্যাঁ, রেজিস্ট্রি অফিসের খবর সহজে পাওয়া যায় না, অনেক তদবির করতে হলো। তারপর ফিরে এলুম বলিয়া ব্যোমকেশ লেপের মধ্যে প্রবেশ করিল। বুঝিলাম কিছু বলিবে না। তখন আমিও রাগ করিয়া শুইয়া পড়িলাম, আর কোনো কথা কহিলাম না। ক্রমে তন্দ্রা বেশ হইল। নিদ্রা দেবীর আগমন সবে মাত্র শুরু হইয়াছে, এমন সময় দরজায় কড়া খুটখুট করিয়া নড়িয়া উঠিল। তন্দ্রা ছুটিয়া গেল। ব্যোমকেশে বোধ হয় তখনও ঘুম আসে নাই। সে উঠিয়া বসিল বিছানার উপর, জিজ্ঞাসা করিল, কে? বাহির হইতে মৃদু কণ্ঠে আওয়াজ আসিল, ব্যোমকেশ বাবু, একবার দরজা খুলুন। ব্যোমকেশ উঠিয়া দরজা খুলিয়া দিল। সবিস্ময়ে দেখিলাম দেওয়ান কালীগতি একটি কালো রঙের কম্বল গায়ে জড়াইয়া দাঁড়াইয়া আছেন। কালীগতি বলিলেন, আমার সঙ্গে আসুন, একটা জিনিস দেখাতে চাই। অজিত বাবু জেগে আছেন নাকি? আপনিও আসুন। ব্যোমকেশ ওভারকোট গায়ে দিতে দিতে বলল, এত রাত্রে ব্যাপারটা কি? কালীগতি উত্তর দিলেন না। আমিও লেপ পরিত্যাগ করিয়া একটি শাল ভালো করিয়া গায়ে জড়াইয়া লইলাম। তারপর দুইজনে কালীগতিকে অনুসরণ করিবার জন্য বাহির হইয়া গেলাম। বাড়ি হইতে নিষ্ক্রান্ত হইয়া আমরা বাগানের ফটকের দিকে চলিলাম। অন্ধকার রাত্রি, বহু পূর্বে চন্দাস্ত হইয়া গিয়াছে। ছুঁচের মতো তীক্ষ্ণ অথচ মন্থর একটা বাতাস যেন অলস ভাবে বস্ত্রাচ্ছদনের ছিদ্র অনুসরণ করিয়া ফিরিতেছে। আমি ভাবিতে লাগিলাম, বৃদ্ধ এহেন রাত্রে আমাদের কোথায় লইয়া চলিল? কত দূর যাইতে হইবে? ব্যোমকেশ বা এমন নির্বিচারে প্রশ্ন মাত্র না করিয়া চলিয়াছেই বা কেন? কিন্তু ফটক পর্যন্ত পৌঁছবার পূর্বেই বুঝিলাম আমাদের গন্তব্য স্থান বেশি দূরে নয়। কালীগতি বাড়ির সদর দরজায় একটি হেরিকেন লণ্ঠন ক্ষীণ ভাবে জ্বলিতেছিল। সেটিকে তুলিয়া লইয়া তাহার বাতি উস্কাইয়া দিয়া কালীগতি বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। বললেন, আসুন। কালীগতি বাড়িতে বোধহয় চাকর বাহকর কেহ থাকে না, কারণ বাড়িতে প্রবেশ করিয়া জনমানবের সাড়া পাইলাম না। লণ্ঠনের শিখা বাড়ির অংশমাত্র আলোকিত করিল। তাহাতে নিকটস্থ দরজা জানলা ও ঘরের অন্যান্য দু একটা আসবাব ছাড়া আর কিছুই চোখে পড়িল না। এক প্রস্থ সিঁড়ি ভাঙিয়া আমরা দোতলায় উঠিলাম। তারপর আর একটা প্রস্থ সিঁড়ি। এই সিঁড়ির শেষ ধাপে উঠিয়া কালীগতি লণ্ঠন কমাইয়া রাখিয়া দিলেন। দেখিলাম আরিশা ঘেরা খোলা ছাদে উপস্থিত হইয়াছি। এদিকে আসুন বলিয়া কালীগতি আমাদের আলিশার ধারে লইয়া গেলেন। তারপর বাহিরের দিকে হস্ত প্রসারিত করিয়া বলিলেন, কিছু দেখতে পাচ্ছেন? উচ্চ স্থান হইতে অনেক দূর পর্যন্ত দৃষ্টি গ্রাহ্য হইয়াছিল বটে, কিন্তু গাঢ় অন্ধকারের দৃষ্টির পথ রোধ করিয়া দিয়াছিল। তাই চারিদিকে অভেদ্য তমিশ্রা ছাড়া আর কিছুই চোখে পড়িল না। কেবল কালীগতির অঙ্গুলি নির্দেশ অনুসরণ করিয়া দেখিলাম বহু দূরে একটি মাত্র আলোকের বিন্দু চক্রবালশায়ী মঙ্গল গ্রহের মতো আরক্তিম ভাবে জ্বলিতেছে। ব্যোমকেশ বলিল, একটা আলো জ্বলছে, কিংবা আগুনও হতে পারে। কোথায় জ্বলছে? কালীগতি বলিলেন, জঙ্গলের ধারে যে কুঁড়ে ঘরটা আছে তারই মধ্যে। ও, যাতে সেই কাপালিক মহাপ্রভু ছিলেন? তা তিনি কি আবার ফিরে এলেন নাকি? ব্যোমকেশের ব্যঙ্গ হাসি শোনা গেল। না, আমার বিশ্বাস এ হরিনাথ মাস্টার। ও, ব্যোমকেশ যেন চমকাইয়া উঠিল। আজ সন্ধ্যেবেলা আপনি বলছিলেন বটে, কিন্তু আলো জেলে সে কি করছে? বোধহয় শীত সহ্য করতে না পেরে আগুন জ্বেলেছে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করিয়া ভাবিল, শেষে মৃদু স্বরে বলিল, হতেও পারে, হতেও পারে। যদি সে বেঁচে থাকে, অসম্ভব নয়।
কালীপতি বলিলেন, ব্যোমকেশ বাবু, সে বেঁচে আছে, ওই আগুনই তার প্রমাণ। মনুষ্য সমাজ থেকে যে লুকিয়ে বেড়াচ্ছে, সে ছাড়া ওই রাত্রে ওখানে আর কে আগুন জ্বালবে? লোকটা কে জানা দরকার অজিত। এখন ওখানে যেতে রাজি আছো? আমি শিহরিয়া উঠিয়া বলিলাম, এখন? কিন্তু কালীপতি বলিলেন, সব দিক বিবেচনা করে দেখুন। এখন গেলে যদি তাকে ধরতে পারেন, তাহলে এখনই যাওয়া উচিত। কিন্তু এই অন্ধকারে কোনো রকম শব্দ না করে কুটিরের ঘরের কাছে এগুতে পারবেন কি? আলো নিয়ে যাওয়াও চলবে না, কারণ আলো দেখলেই সে পালাবে। আর অন্ধকার বন বাদার ভেঙে যেতে গেলেই শব্দ হবে। কি করবেন ভালো করে ভেবে দেখুন। তিনজনে মিলিয়া পরামর্শ করিলাম। সব দিক ভাবিয়া শেষ পর্যন্ত স্থির হইল যে আজ রাত্রে যাওয়া হইবে না, কারণ আসামি যদি একবার টের পায়, তাহা হইলে আর ও ঘরে আসিবে না। ব্যোমকেশ বলিল, দেওয়ানজির পরামর্শই ঠিক, আজ যাওয়া সমীচীন নয়। আমার মাথায় একটা মতলব এসেছে। আসামি যদি ভোরকে না যায়, তাহলে কালও নিশ্চয়ই আসবে। কাল আমি আর অজিত আগে থেকে গিয়ে ওই ঘরে লুকিয়ে থাকবো, বুঝেছেন? তারপর সে যেমনি আসবে। কালীপতি বললেন, এ প্রস্তাব মন্দ নয়। অবশ্য এর চেয়েও ভালো মতলব আমি কিছু দিতে পারি, তাও ভেবে দেখা যেতে পারে। আজ তাহলে এই পর্যন্ত থাক। ছাদ থেকে নামিয়া আমরা নিজেদের ঘরে ফিরিয়া আসিলাম। দেওয়ানজি আমাদের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়া গেলেন। যাইবার সময় ব্যোমকেশের মুখের দিকে তাকাইয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনি তান্ত্রিক ধর্মে বিশ্বাস করেন না? ব্যোমকেশ বলিল, না, ওসব বুজরুকি। আমি যত তান্ত্রিক দেখেছি, সব বেটা মাতাল আর লম্পট। কালীপতির চোখের দৃষ্টি ক্ষণকালের জন্য কেমন যেন ঘোলাটে হইয়া গেল। তিনি মুখে একটা ক্ষীণ হাসি টানিয়া আনিয়া বলিলেন, আচ্ছা, আজ তবে শুয়ে পড়ুন। ভালো কথা, হিমাংশু বাবাজীকে আপাতত এসব কথা বলবার না দরকার নেই। ব্যোমকেশ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, তাকে এখন কিছু বলবারই দরকার নেই। কালীপতি প্রস্থান করিলেন। আমরা আবার শয়ন করিলাম। কিয়ৎকাল পরে ব্যোমকেশ বলিল, ব্রাহ্মণ আমার উপর মনে মনে ভয়ঙ্কর চটেছেন। আমি বললাম, যাওয়ার সময় তোমার দিকে যেভাবে তাকালেন, আমারও তাই মনে হলো। তান্ত্রিকদের সম্বন্ধে ওসব কথা বলবার কি দরকার ছিল? উনি নিজে তান্ত্রিক, কাজেই ওর হাতে ঘা লেগেছে। ব্যোমকেশ বলল, আমিও কায় মনোবাক্যে তাই আশা করছি। তাহার কথা ঠিক বুঝিতে পারিলাম না। কাহারও ধর্মবিশ্বাসে আঘাত দিয়া কথা কওয়া তাহার অভ্যাস নয়, অথচ এক্ষেত্রে সে জানিয়া বুঝিয়াই আঘাত দিয়াছে। বলিলাম, তার মানে? ব্রাহ্মণকে মিছিমিছি চটিয়ে কোনো লাভ হলো নাকি? সেটা কাল বুঝতে পারবে, এখন ঘুমিয়ে পড়ো, বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। পরদিন সকাল হইতেই অপরাহ্ন পর্যন্ত ব্যোমকেশ অলসভাবে কাটাইয়া দিল। হিমাংশুবাবুকে আজ বেশ প্রফুল্ল দেখিলাম। নানা কথাবার্তায়, হাসি তামাশায়, শিকারের গল্পে আমাদের চিত্ত বিনোদন করিতে লাগিলেন। আমরা যে একটা গুরুতর রহস্যের মর্মোদ্ঘাটনের জন্য তাহার অতিথি হইয়াছি, তাহা যেন তিনি ভুলিয়াই গেলেন। একবারের জন্য সে প্রসঙ্গের উল্লেখ করিলেন না। বৈকালের চা পান সমাপ্ত করিয়া ব্যোমকেশ কালীপতিকে একান্তে লইয়া গিয়া ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, কালকের প্ল্যান ঠিক আছে তো? কালীপতি চিন্তিতভাবে কিছুক্ষণ ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া থাকিয়া বলিলেন, আপনি কি বিবেচনা করেন? ব্যোমকেশ বলিল, আমার বিবেচনায় যাওয়াই ঠিক। এর একটা নিষ্পত্তি হওয়া দরকার। আজ রাত্রি 10টা নাগাদ চন্দ্রাস্ত হবে। তার আগেই আমি আর অজিত গিয়ে ওই ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো। কেউ যদি আসে, তাকে ধরবো। তখন কালীপতি বলিলেন, যদি না আসে, তাহলে বুঝবো আমার আগেকার অনুমানই ঠিক, হরিনাথ মাস্টার বেঁচে নেই। আবার কিছুক্ষণ চিন্তা করিয়া কালীপতি বলিলেন, বেশ, কিন্তু ঘরটা এখন গিয়ে একবার দেখে এলে ভালো হতো। চলুন, আপনাদের নিয়ে যাই। ব্যোমকেশ বলিল, চলুন।
ঘরটা বেলাবেলি দেখে না রাখলে আবার রাত্রে সেখানে যাওয়ার অসুবিধে হবে। ঘরটা যে আমরা আগেই দেখিয়াছি তাহা ব্যোমকেশ ভাঙিল না। যথা সময় তিনজন বনের ধারে কুটিরে উপস্থিত হইলাম। কালীগতি আমাদের কুটিরের ভেতর লইয়া গেলেন। দেখিলাম মেঝের উপর এক স্তূপ ছাই পড়িয়া আছে। এছাড়া ঘরের আর কোনো পরিবর্তন হয় নাই। কালীগতি পেছনের কবাট খুলিয়া বালুর দিকে লইয়া গেলেন। বালুর উপর তখন সন্ধ্যার মলিনতা নামিয়া আসিতেছে। ব্যোমকেশ দেখিয়া বলিল, বাহ, এদিকটা তো বেশ, যেন পাঁচিল দিয়ে ঘেরা। আমি দেখাদেখি বলিলাম, চমৎকার। কালীগতি বলিলেন, আপনারা আজ রাত্রে এই ঘরে থাকবেন বটে, কিন্তু আমার একটু দুর্ভাবনা হচ্ছে। শুনতে পাচ্ছি একটা বাঘ নাকি সম্প্রতি জঙ্গলে এসেছে। আমি বলিলাম, তাতে কি, আমরা বন্দুক নিয়ে আসবো। কালীগতি মৃদু হাসিয়া মাথা নাড়িলেন। বাঘ যদি আসে, অন্ধকারে বন্দুক কোনো কাজেই লাগবে না। যাই হোক, আশা করি বাঘের গুজবটা মিথ্যে। বন্দুক আনার দরকার হবে না। তবে সাবধানের মার নেই। আপনাদের সতর্ক করে দিই, যদি রাত্রে বাঘের ডাক শুনতে পান, ঘরের মধ্যে থাকবেন না। ওই যে এই দিকে বেরিয়ে এসে আগুন লাগিয়ে দেবেন, তারপর ওই বালির উপর গিয়ে দাঁড়াবেন। যদি বা বাঘ ঘরে ঢোকে, বালির উপর যেতে পারবে না। ব্যোমকেশ খুশি হইয়া বলিল, সেই ভালো, বন্দুকের হাঙ্গামার দরকার নেই। অজিত আবার নতুন বন্দুক চালাতে শিখেছে, হয়তো বিনা কারণেই আওয়াজ করে বসবে, ফলে শিকার আর এদিকে ঘেঁষবে না। তারপর বাড়ি ফিরিয়া আসিলাম। মনটা কুহেলিকায় আচ্ছন্ন হইয়া রহিল। সন্ধ্যার পর হিমাংশুবাবু অস্ত্রাগারে বসিয়া গল্প গুজব হইল। এক সময় ব্যোমকেশ হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা হিমাংশুবাবু, মনে করুন কেউ যদি একটা নিরীহ নির্ভরশীল লোককে জেনে শুনে নিজের স্বার্থসিদ্ধির জন্য নিশ্চিত মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়, তার কি শাস্তি? হিমাংশুবাবু হাসিয়া বলিলেন, মৃত্যু। এ টুথ ফর এ টুথ, অ্যান আই ফর অ্যান আই। ব্যোমকেশ আমার দিকে ফিরিল, অজিত তুমি কি বলো? আমিও বললাম, আমিও তাই বলি। ব্যোমকেশ অনেকক্ষণ ঊর্ধ্বমুখে বসিয়া রহিল। তারপর উঠিয়া গিয়া দরজার বাহিরে উঁকি মারিয়া দরজা ভেজাইয়া দিয়া ফিরিয়া আসিয়া বসিল। তারপর মৃদু স্বরে বলিল, হিমাংশুবাবু, আজ রাত্রে আমরা দুজনে গিয়ে কাপালিকের কুঁড়ে ঘরে লুকিয়ে থাকব। বিস্মিত হিমাংশুবাবু বলিলেন, সে কি, কেন? ব্যোমকেশ সংক্ষেপে তার কারণ ব্যক্ত করিয়া শেষে কহিল, কিন্তু আমাদের একলা যেতে সাহস হয় না, আপনাকেও যেতে হবে। হিমাংশুবাবু সহোৎসাহী বলিলেন, বেশ বেশ, নিশ্চয়ই যাব। ব্যোমকেশ বলিল, কিন্তু আপনি যাচ্ছেন এ কথা যেন আকার ইঙ্গিতে কেউ জানতে না পারে, তাহলেই সব ভেস্তে যাবে। শুনুন, আমরা আন্দাজ 9:30টার সময় বাড়ি থেকে বেরোব। আপনি তার আধ ঘন্টা পরে বেরোবেন, কেউ যেন জানতে না পারে। এমনকি আমাদের যাবার কথা আপনি যে জানেন সে ইঙ্গিতও দেবেন না। বেশ, আর আপনার সবচেয়ে ভালো রাইফেলটা সঙ্গে নেবেন। আমরা শুধু হাতেই যাব। রাত্রি 9টার সময় আহারাদি শেষ করিয়া আমরা মেয়েদের ঘরে প্রবেশ করিলাম। সাজগোজ করিয়া বাহির হইতে ঠিক 9:30 বাজিল। বাগান পার হইয়া মাঠে পদার্পণ করিয়াছি, এমন সময় চাপা কণ্ঠে কে যেন ডাকিল, ব্যোমকেশবাবু। পাশে তাকাইয়া দেখিলাম একটা গাছের আড়াল হইতে বাহির হইয়া কালীগতি আসিতেছেন। তিনি বোধহয় এতক্ষণ আমাদের জন্য প্রতীক্ষা করিতেছিলেন। কাছে আসিয়া বলিলেন, যাচ্ছেন? বন্দুক নেননি দেখছি। বেশ, মনে রাখবেন, যদি বাঘের ডাক শুনতে পান, বালির উপর গিয়ে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। চন্দ্র অস্ত যাইতে বিলম্ব নাই, এখনই বনের আড়ালে ঢাকা পড়িবে। কালীগতির মৃদু কথিত দুগ্গা দুগ্গা শুনিয়া আমরা চলিতে আরম্ভ করিলাম। কুটিরে পৌঁছাইয়া ব্যোমকেশ পকেট হইতে টর্চ বাহির করিল। নিমেষের জন্য একবার জ্বলিয়া ঘরের চারিদিক দেখিয়া লইল।
তারপর নিজে মাটির উপর উপবেশন করিয়া বলিল, বসো। আমি বসিয়া জিজ্ঞাসা করিলাম, সিগারেট ধরাতে পারি? পারো, তবে দেশলাইয়ের আলো হাত দিয়ে আড়াল করে রেখো। দুজনে উক্তরূপে দেশলাই জ্বালিয়া সিগারেট ধরাইয়া নীরবে টানিতে লাগিলাম। আধ ঘন্টা পরে বাহিরে একটু শব্দ হইল। ব্যোমকেশ ডাকিল, হিমাংশুবাবু আসুন। হিমাংশুবাবু রাইফেল লইয়া আসিয়া বসিলেন। তখন তিনজনে সেই কুঁড়ে ঘরের মেঝে দীর্ঘ প্রতীক্ষা করিতে আরম্ভ করিলাম। মাঝে মাঝে মৃদু স্বরে দু একটা কথা হইতে লাগিল। হিমাংশুবাবুর কবজিতে বাঁধা ঘড়ির রেডিয়াম দুটি সময়ের নিঃশব্দ সঞ্চার জ্ঞাপন করিতে লাগিল। 12টা বাজিয়া 25 মিনিটের সময় একটা বিকট গম্ভীর শব্দ শুনিয়া তিনজনেই লাফাইয়া দাঁড়াইয়া উঠিলাম। বন্য বাঘের ক্ষুধার্ত ডাক আগে কখনো শুনি নাই। বুকের ভেতরটা পর্যন্ত কাঁপিয়া উঠিল। হিমাংশুবাবু চাপা গলায় বলিলেন, বাঘ। তাহার রাইফেলে খুট করিয়া শব্দ হইল। বুঝিলাম তিনি রাইফেলে টোটা ভরিলেন। বাঘের ডাকটা বনের দিক থেকে আসিয়াছিল। হিমাংশুবাবু পা টিপিয়া টিপিয়া খোলা দরজার পাশে গিয়া দাঁড়াইল। তাহার গাঢ় দেহরেখা অন্ধকারের ভিতর অস্পষ্টভাবে উপলব্ধি হইল। আমরা নিঃশব্দে দাঁড়াইয়া রহিলাম। হিমাংশুবাবু ফিসফিস করিয়া বলিলেন, কিচ্ছু দেখতে পাচ্ছি না। শব্দভেদী ব্যোমকেশের স্বর যেন বাতাসে মিলাইয়া গেল। হিমাংশুবাবু শুনিতে পাইলেন কিনা জানি না, তিনি কুটিরের বাইরে 2 পদ অগ্রসর করিয়া বন্দুক তুলিলেন। ঠিক এই সময় আবার সেই দীর্ঘ হিংস্র আওয়াজ যেন মাটি কাঁপাইয়া দিল। এবার শব্দ আরো কাছে আসিয়াছে, বোধহয় 50 গজের মধ্যে। শব্দের প্রতিধ্বনি মিলাইয়া যাইতে না যাইতেই হিমাংশুবাবুর বন্দুকের নল হইতে একটা আগুনের রেখা বাহির হইল। শব্দ হইল করাত। সঙ্গে সঙ্গে দূরে একটা গুরুভার পতনের শব্দ। হিমাংশুবাবু বলিয়া উঠিলেন, পড়েছে। ব্যোমকেশবাবু তাড়াতাড়ি টর্চ বার করুন। টর্চ ব্যোমকেশের হাতেই ছিল। সে বোতাম টিপিয়া আলো জ্বালিল। ঘর হইতে বাহির হইয়া আগে আগে যাইতে আরম্ভ করিল। বলিল, আসুন। আমরা তাহার পশ্চাতে চলিলাম। হিমাংশুবাবু বলিলেন, বেশি কাছে যাবেন না, যদি শুধু জখম হয়ে থাকে। কিন্তু বাঘ কোথায়? বনের ঠিক কিনারায় একটা কালো কম্বল ঢাকা কি যেন পড়িয়া রহিয়াছে। নিকটে গিয়ে টর্চের পরিপূর্ণ আলো তাহার উপর ফেলিতেই হিমাংশুবাবু চিৎকার করিয়া উঠিলেন, এ কি? হিমাংশুবাবু কালো কম্বলের তলায় টর্চ জেলে কি দেখতে পেয়েছিলেন? চিৎকার করে উঠেছিলেন এইভাবে, কে কি বলে? জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের চোরাবালি গল্পের 8ম পর্ব শুনতে হবে। ততক্ষণে তোমরা শুনতে থাকো আজকের চোরাবালি গল্পের 7ম পর্ব। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।